realization of Sustainable Development Goals, the government of Bangladesh has launched the SDG Village pilot program for the first time in the history of Bangladesh. এই কর্মসূচির শুভ উদ্বোধনের লক্ষ্যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের 3টি নির্বাচিত এসডিজি গ্রাম খুলনার দাকপ উপজেলার পানখালী, রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম 3টির সঙ্গে ভার্চুয়ালি সংযোগ স্থাপন করা হচ্ছে। Ladies and gentlemen, as part of this auspicious inauguration, we are delighted to connect virtually via video conferencing with 3 selected SDG villages from different parts of the country. Pankhali in Dakup Upazila of Khulna, Mitingachur in Kaptai Upazila of Rangamati, and Nafanagar in Bochaganj Upazila of Dinajpur. সংযোগকারী গ্রামগুলোর যারা কথা বলবেন তাদেরকে সংক্ষিপ্ত সময় নেওয়ার জন্য অনুরোধ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের শুভ উদ্বোধন করার জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি। Ladies and gentlemen, may I now respectfully invite our chief guest, Honorable Prime Minister, to officially inaugurate SDG Village Pilot Program. Honorable Prime Minister may have a brief exchange with the representatives connected to the 3 villages. ধন্যবাদ। এসডিজি ভিলেজ কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা এখানে সকল উপস্থিতবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখলাম যে 3টা ভিলেজ আমাদের সাথে অনলাইনে কানেক্টেড রয়েছে। এই ভিলেজ 3টি এসডিজি ভিলেজ, অর্থাৎ এসডিজি যেসব পরিকল্পনা আছে সবগুলো এখানে আমরা বাস্তবায়ন করব 3টে পাইলট প্রজেক্ট। একটি হচ্ছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, একটি হচ্ছে খুলনার দাকপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। শুভ উদ্বোধন হলো এসডিজি ভিলেজ প্রোগ্রামের। আজকে আমাদের জন্য একটি অসীম দিন, চমৎকার একটি পরিবেশ। আমি অনুরোধ করব যারা গ্রামগুলোর সঙ্গে সংযুক্ত আছেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রয়োজনে কথা বলতে পারেন। প্রথমে আমি অনুরোধ করব খুলনার দাকপ উপজেলার পানখালীতে যারা আছেন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ, তাদেরকে অনুরোধ করব আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত কথা বলতে পারেন, একটু সুযোগ পাচ্ছেন আপনারা। Ladies and gentlemen, from Pankhali in Dakup Upazila of Khulna. শ্রদ্ধেয় স্যার, এই গ্রামটি তার চ্যালেঞ্জ থাকলেও তার সম্ভাবনার জন্য সেটার বিপুল সম্ভাবনা রয়েছে। টেকসই উন্নয়ন শুধু অবকাঠামোতেই নয়, এখানকার মানুষের জীবনমান উন্নয়ন, পরিবেশের উন্নয়ন এবং তাদের ভবিষ্যতের নিরাপদ এবং টেকসই করা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে এবং দিক নির্দেশনায় এই জেলায় আমরা যারা রয়েছি সাধারণ এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারীগণ, আমরা টেকসই বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে নির্লসভাবে কাজ করে যাব। এখানে থাকবে আমাদের পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং আমাদের সমন্বয়। আপনার এই গ্রামটিকে নির্বাচন করার জন্য আবারও অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমাদের সাথে স্যার উপস্থিত রয়েছেন কেডিএর চেয়ারম্যান, বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, কৃষক, গৃহিণী এবং শিক্ষক। আপনি যার সঙ্গে কথা বলতে চান আমরা তার কাছে। স্যার, কেডিএর চেয়ারম্যান মহোদয় কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে দাকপের একটি অবহেলিত অঞ্চল,
এই অঞ্চলের পানখালি আরো অগণিত। এই গ্রামকে নির্বাচিত করেছেন এর জন্য, এর জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এই গ্রামের মূল সমস্যা যেগুলি তার মধ্যে একটি হলো যে এখানে নদী ভাঙ্গন, জায়গায় নদী ভাঙ্গন ব্যাপকভাবে এখানকার মানুষ নিরাপদ প্লাবিত হয়ে যায়। এই নদী ভাঙ্গন বিষয় হলো এখানকার মানুষ কিন্তু সবাই বিভিন্নভাবে তারা কাজ করে পালন করে নিরাপদ ভাবে সুন্দর করে যাতায়াত ব্যবস্থা আনকালি ব্রিজ যে এলাকার মানুষের সময় এদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতিশ্রুতি পালন করেন নাই। আমরা এবারে আমরা চলে যাব এখানে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম। Ladies and gentlemen, now Mitinga Chori in Kaptai Upazila of Rangamati. মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আরো আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রামকে রাঙামাটি পার্বত্য জেলার এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের গ্রাম হিসেবে শনাক্ত করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আজকে আমরা মিতিঙ্গাছড়ি গ্রামবাসী সহ এখানে উপস্থিত আছি পার্বত্য রাঙামাটি জেলার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী, মিতিঙ্গাছড়ি গ্রামটি পার্বত্য রাঙামাটি জেলার ভূপ্রকৃতিক পার্বত্য অঞ্চল এবং নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। গ্রামটিতে মুসলিম, হিন্দু এবং মারমা পরিবার 163টি পরিবারের বাস। এখানে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই, হাই স্কুলও নেই, তারা পার্শ্ববর্তী গ্রামের স্কুলে পড়াশোনা করে। এখানে কমিউনিটি ক্লিনিক নেই, তবে তাদের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সে যাওয়ার প্রয়োজন হয়। গ্রামটির মূলত লোকজন কৃষিকাজ এবং দিনমজুরির মাধ্যমে তাদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়া এখানে প্রায় 2.5 কিলোমিটারের গ্রামীণ সড়ক রয়েছে এবং বিদ্যুৎ যোগাযোগ আছে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পের কৃষিভিত্তিক এ সকল উদ্যোগের মাধ্যমে গ্রামটির জীবনযাত্রার মানের উন্নয়ন সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমাদের সাথে মিতিঙ্গাছড়ি গ্রাম থেকে একজন ভদ্রমহিলা আমাদের সাথে যুক্ত আছেন, আমি তাকে মাইক্রোফোনটি দিতে চাই। ধন্যবাদ। নমস্কার মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম স্বপ্না মার্মা, আমি মিতিঙ্গাছড়ি বাসিন্দার পাড়া কেন্দ্রের মিতিঙ্গাছড়ির গ্রামে প্রাক শিক্ষা দিয়ে থাকি আমি শিশুদেরকে। আমাদের এলাকার মিতিঙ্গাছড়ি প্রাথমিক বিদ্যালয় নেই বলে চলে, কারণ আর স্কুলের ছাত্রছাত্রীদের পাঠাগার, বিজ্ঞান ক্লাব গঠন দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মিতিঙ্গাছড়ি এলাকার পানি, নিরাপদ পানি, স্যানিটেশন, রাস্তার ঘাট খুব প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের মিতিঙ্গাছড়ি এলাকার এসে আপনাকে আমন্ত্রণ জানায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনুমতি দিলে আমরা আরেকজনের কথা শুনতে পারি। চলে আসেন।
আপনি আপনি কথা বলুন। মাননীয় প্রধানমন্ত্রী রেকো ভাইয়া নমস্কার। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এসডিজি মিটিঙ্গেছড়ি গ্রামে পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সোলাপুর মার্মা অত্র গ্রামে কৃষক একজন। তো কৃষক আমি কৃষকদের মাধ্যমে বলতে সরি কথাগুলি কৃষক তারপরে মৌসুম কালে আমাদের কৃষক তো হয়, তবে মৌসুম কালে আমাদের যে বিশেষ করে শীতকালে পানি শুকিয়ে যায়, এই পানি শুকিয়ে যায় কারণে আমাদের চাষাবাদি বন্ধ হয় স্যার। এবং এই কারণে আমি চাই সোলার বাড়ির ডিপ টিউবওয়েল থাকলে আমাদের জন্য সুবিধা হবে বলে এই আশা করছি স্যার। স্যার ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমাদের মিটিংগছড়ি কাপ্তাই উপজেলা মিটিংগছড়ি একবার এসে আপনাকে নিমন্ত্রণ দিলাম স্যার, আসবেন স্যার। এবারে দিনাজপুরের নমস্কার স্যার। বোচাগঞ্জ উপজেলার নাফানগর এসডিজি ভিলেজে যারা সংযুক্ত আছেন তাদের কথা শুনবো আমরা। Ladies and gentlemen, now Nafanagar in Bochaganj Upazila of Dinajpur. বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। চাল লিচুতে ভরপুর ঐতিহ্যের দিনাজপুর থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক। স্যার আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। স্যার আপনার অত্যন্ত স্মৃতি বিজড়িত দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম থেকে এই জেলার 36 লক্ষ অধিবাসীর পক্ষে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার। স্যার আমরা অত্যন্ত আনন্দিত, দেশের 87,191টি গ্রামের মধ্যে দিনাজপুর জেলার নাফানগর গ্রামকে আপনি প্রথম পর্যায়ে এসডিজি ভিলেজ হিসেবে বেছে নেওয়ার জন্য স্যার আমরা অত্যন্ত আনন্দিত। আপনাকে স্যার মোবারকবাদ। স্যার আমরা অত্যন্ত আনন্দিত আপনি দিনাজপুর জেলা থেকে আপনার অত্যন্ত পছন্দের প্রকল্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অত্যন্ত পছন্দের প্রকল্প খাল খনন কর্মসূচি দিনাজপুর জেলার মাটি থেকে আপনি নিজ হাতে শুরু করেছিলেন। আমরা স্যার সেই প্রকল্পের কাজ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছি এবং স্যার আমাদের কাজ অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার মেধার ফসল এবং আপনার নিজস্ব চিন্তা চেতনায় গৃহীত প্রকল্প ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কাজ আমাদের জেলায় অন্যান্য জায়গার মতো সুন্দর মসৃণ গতিতে এগিয়ে চলছে। স্যার আপনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই কাজগুলো অত্যন্ত মসৃণভাবে সম্পন্ন করতে চাই ইনশাআল্লাহ। স্যার আমি মাঠে প্রান্তরে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানতে পারি আপনার এই চমৎকার প্রকল্পের কারণে মানুষজন অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করছে এবং যৌক্তিক সময়ের মধ্যে স্বল্প সময়ের মধ্যে যদি আমরা এই প্রকল্প বাস্তবায়ন করতে পারি তাহলে স্যার দেশের আপামর জনতা সাধারণ মানুষজন অত্যন্ত আনন্দিত হবে স্যার। স্যার আমি আপনাকে আপনার গৃহীত 25 কোটি বৃক্ষরোপণ যে কর্মসূচি দিনাজপুর জেলায় অত্যন্ত সুন্দরভাবে আমরা তা বাস্তবায়ন করছি। স্যার আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। জেলার আইন শৃঙ্খলা অবস্থা সহ সার্বিক অবস্থা অত্যন্ত ভালোভাবে আমরা পরিচালনা করছি। স্যার আমাদের এখানে আপনার সদয় জ্ঞাতার্থে জানাতে চাই এসডিজি ভিলেজ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা নাফানগর গ্রামে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান, খেলাধুলো নিয়ে প্রথম পর্যায়ে ব্যাপকভাবে সারা জাগাতে চাই স্যার। স্যার এখানে প্রায় 2-2.5 হাজার মানুষ আপনার বার্তা, আপনার নির্দেশনা, আপনার মুখের বাণী শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এখানে স্যার সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ জেলার সকল কর্মকর্তা উপস্থিত আছেন। জেলা পরিষদের সম্মানিত প্রশাসক
জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল মহোদয় সহ সর্বপর্যায়ের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ স্যার উপস্থিত আছেন। এখানে শিক্ষক, ইমাম, পুরোহিত, খ্রিস্টান ধর্মের অনুসারী সহ ছাত্র, জনতা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা সহ নানান পেশাজীবীর মানুষ স্যার এখানে উপস্থিত আছে। আমি স্যার আপনার সানুগ্রহ অনুমতি পেলে এখান থেকে আমাদের একটি ছোট্ট মেয়ে, সে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের একটি মেয়ে, সে এই গ্রামের ঝরে পড়া মেয়েদের প্রতিদিন 2 ঘন্টা করে বিকালে নিজের ইচ্ছায় তাদের শিক্ষা প্রদান করে। আপনি স্যার সানুগ্রহ অনুমতি দিলে আমি তাকে একটু আপনার কথা শোনাতে পারি স্যার। স্যার আপনাকে ধন্যবাদ। জোহার মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আমি আরতি মুর্মু, নাফানগর গ্রামের একজন সাঁওতাল সম্প্রদায়ের একজন শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা শিক্ষা নিয়ে দক্ষ হয়ে দেশ উন্নতির কাজ করতে চাই। এসডিজি ভিলেজ উদ্যোগ আমরা কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার নতুন সুযোগ এনে দিয়েছে। আমাদের গ্রামকে এসডিজি ভিলেজ নির্ধারণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। জোহার। মাননীয় প্রধানমন্ত্রী, স্যার আপনার সানুগ্রহ অনুমতি পেলে জেলা পরিষদের সম্মানিত প্রশাসক মহোদয় 2টি কথা বলতে চান। স্যার আপনার সানুগ্রহ অনুমতি। স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং সমাগত ভাই বোনদের নমস্কার। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোফাজ্জল হোসেন দুলাল। দীর্ঘদিন যাবত আন্দোলনের সংগ্রামে আপনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তার একজন অত্যন্ত ক্ষুদ্র কর্মী হিসেবে আমি কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, নাফানগরে আজকে যে কর্মসূচিটা উদ্বোধন হলো, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ঐকান্তিক ইচ্ছাগুলো ছিল, মাটি এবং মানুষের রাজনীতি করার যে প্রবল অনুভূতি আজকে আমরা তার বাস্তবায়ন দেখছি। ইতিমধ্যে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের প্রাণ প্রিয় নেত্রী, দিনাজপুরের আমাদের গর্ব, আমাদের অহংকার, তিনি নারীদের শিক্ষার উন্নয়নে যথেষ্ট কাজ করেছেন। মাঝপথে আমরা বাধাগ্রস্ত হয়েছি স্বৈরাচারী সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারণে অনেক আমরা পিছিয়ে পড়েছি। আমি যে কারণে আপনাকে সম্বোধন করেছি, আমি কথা বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমরা জানি যে আপনি রুগ্ন শিল্পগুলোকে বা পরিত্যক্ত শিল্পগুলোকে আপনি আবার রিভাইভ করতে চান, আবার আপনি সেগুলোকে চালু করতে চান। তারই অংশ হিসেবে এই যে বচাগঞ্জ, এই যে শতাবগঞ্জ, এই এলাকার শতাবগঞ্জ চিনি মিলটি, চিনির কলটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। এইখানে এই চিনি কলটার প্রচুর জমি আছে, যে জমি আসলে লিজ দেওয়া হয়েছে বিভিন্ন ইয়ের জন্য। সেখানে আখ উৎপাদন হবে এবং খুব সহজেই আমরা এই চিনি কলটাকে আপনার বদান্যতায় আমরা চালু করতে পারি। এই চিনি কল যদি চালু হয় তাহলে এই নাফানগর থেকে যেন বেশ কিছু কর্মী, মহিলা কর্মী, পুরুষ কর্মী যাতে নিয়োগ করা হয়। এবং আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই চিনি কলটির ব্যাপারে সারা বাংলাদেশের চিনি কল সহ যে মৃত প্রায় ইন্ডাস্ট্রিগুলো আছে সেটা আপনি নিশ্চয়ই আপনি কাজ করবেন। নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, নির্বাচনের আগে আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন বিরামপুরে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে কি করতে পারি। আমি আপনাকে বলেছিলাম যে লিচি এবং টমেটো খুব সংক্ষিপ্ত সময়ে এটি পেকে যায় এবং সংরক্ষণ করা যায় না। এখানে যদি একটা প্রসেসিং সেন্টার আমরা করতে পারতাম এবং বিদেশে রপ্তানি করার মতন যদি একটা পরিবেশ তৈরি করতে পারতাম, তাহলে অতি সহজে আমাদের কৃষকরা এই দিনাজপুরের লিচু এবং আম তো আছেই, লিচু, আম এবং টমেটোর আমরা প্রসেসিং সেন্টার করতে পারি। আমি বেশি বলবো না। আমরা আপনার সঙ্গে আছি, আমার দলের সঙ্গে আছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে আছি। আপনি 10,000 টাকা সুদসহ কৃষি ঋণ আপনি কি মাফ করেছেন এবং প্রথম দিনেই ক্যাবিনেট মিটিং এটা আপনি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমার দিনাজপুরবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া
অমর হোক আমাদের প্রাণ প্রিয় নেতা 18 কোটি মানুষের প্রাণ স্পন্দন জনাব তারেক রহমান। জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী বিচার এবং এই নাফানগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে 15 দিন আগে থেকে স্যার টানা কাজ শুরু করেছেন। মাননীয় জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ স্যার। এবং যারা সংযুক্ত ছিলেন তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, দেশকে এগিয়ে নেবার প্রত্যয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ প্রোগ্রাম নিয়েছে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী এবং যুগান্তকারী উদ্যোগকে অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে অনুধাবন করছি। আসুন আমরা কায় মনোবাক্যে উচ্চারণ করি মাননীয় প্রধানমন্ত্রীর সেই অমর বাণী, সবার আগে বাংলাদেশ। এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের শুভ উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং অপরিসীম কৃতজ্ঞতা। Thank you very much indeed, Honorable Prime Minister, for formally inaugurating the SDG Village pilot program. Ladies and gentlemen, now I would like to request Ms. Carol Flores-Mersniag, UN Resident Coordinator, to deliver her valuable remarks. Honorable Prime Minister, His Excellency Mr. Tariq Rahman, Honorable Ministers and Advisors, Honorable Members of Parliament, Excellencies Members of the Diplomatic Corps, distinguished guests, ladies and gentlemen, Assalamu alaikum, good morning, or perhaps I should say good afternoon. It is a privilege to join you at this third National SDG Conference. I extend my sincere appreciation to the government of Bangladesh for convening this important national dialogue at such a pivotal moment. Bangladesh development journey, as we saw in the documentary, is one of the most compelling success stories of our generation. Over 5 decades, visionary leadership, sound public policy, and the resilience of its people have transformed this country. Today, Bangladesh stands at a different and new inflection point. The question is not whether development is achievable, but how to accelerate progress, inclusion, resilience, and lead globally in delivering sustainable development solutions. This conference comes at exactly the right time. Excellencies, the international community has entered the final stretch towards 2030. Last month, at the high-level political forum in New York, the meeting reminded us that 10 years after the adoption of the 2030 agenda, progress remains uneven. Climates, conflicts, debt vulnerabilities, and declining development finance are putting countries under pressure. Globally, only about 36% of measurable SDG targets are on track, while 15% have moved backwards. Developing countries face an annual SDG financing gap of roughly $4 trillion to be able to reach the SDGs in the next 4 years. These figures reinforce one single message, that the SDGs remain the world's most comprehensive roadmap for peace, for prosperity, for resilience, and for human dignity. The challenge now is not about defining ambitions. It is about accelerating implementation at scale and with speed. Bangladesh has repeatedly shown that determined leadership and strategic investment can produce transformational results. The government's new strategic and reform framework and current fiscal priorities have placed people at the center, expanding access to electricity, advancing education and health, deepening digital connectivity,
strengthening climate resilience, and expanding social protection through initiatives that we've heard, the family card, the farmer's card. These achievements deserve recognition, but Honorable Prime Minister, they also raise the bar for what comes next. This is now less about reaffirming commitments and more about translating ambition into measurable impact. How do we strengthen implementation capacity? How do we improve governance, accelerate SDG localization, and ensure every taka invested generates greater development impact? Achieving the SDGs in Bangladesh will require an estimated $421 billion in additional financing by 2030. And the Honorable Minister of Finance was actually just discussing this number. No single institution or government can close this gap alone. It requires a new generation of financing that combines public finance, private capital, debt swaps, climate and development cooperation behind nationally defined priorities. Bangladesh's contribution extends well beyond its borders through UN peacekeeping, principled climate leadership, and advocacy for developing countries. As Bangladesh prepares to assume the presidency of the 81st session of the United Nations General Assembly, this leadership enters an important new chapter. It is both an honor and a responsibility, as well as an opportunity to shape the global development agenda while sharing Bangladesh's own experience on development solutions. Importantly, the 81st session of the General Assembly will set the political momentum towards the 2027 SDG Summit, which is the international community's final collective push towards the SDGs. In this light, today's conference is both timely and strategic. Honorable Prime Minister, congratulations on inaugurating the SDG Village Pilot Program. Your leadership in convening this conference reflects a clear understanding that global leadership begins with strong national implementation, and Bangladesh's voice internationally will be strongest when it is backed by results at home. Ultimately, the SDGs are about people: a child that is educated, a mother accessing healthcare, a farmer adapting to climate change, an entrepreneur creating jobs, a person with disabilities fully included. Each SDG target is a human aspiration. Every achievement changes a life. Let this conference send a clear message that Bangladesh is ready to accelerate, that partnerships will be stronger, and that sustainable development is achievable through visionary national leadership and collective outcomes. The United Nations look forward to this journey together with Bangladesh. Thank you. Thank you, Madam Smersniak. এবারে বক্তব্য রাখবেন জনাব এস.এম. শাকিল আখতার, সচিব, পরিকল্পনা বিভাগ। স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। Ladies and gentlemen, may I now invite Mr. S.M. Shakil Akhtar, Secretary, Planning Division, to deliver his remarks. Bismillahir Rahmanir Rahim. National Conference on Navigating 5-Year Strategic Framework for Achieving SDGs, Policy, Partnership and Priorities শীর্ষক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি, মাননীয় মন্ত্রী, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়, উপস্থিত অন্যান্য মাননীয় মন্ত্রীগণ, উপদেষ্টাগণ, প্রতিমন্ত্রীগণ, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সিনিয়র সচিব, সচিব ও প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী,
বেসরকারি খাত এবং গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সম্মেলনে কিছু বলার সুযোগ দেওয়ায় আমি গর্ববোধ করছি। একই সাথে একটি কথা আমাকে বলতেই হচ্ছে, এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা প্ল্যাটফর্মকে পুনর্গঠিত করে আয়োজিত এই পাঠশালা কৌশলগত কাঠামোর আওতায় টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন, নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার শীর্ষক জাতীয় সম্মেলনটি আমাদের জাতীয় উন্নয়ন অগ্রযাত্রায় একটি অনন্য ও যুগান্তকারী মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের জন্য আমাদের হাতে আর মাত্র 4 বছর সময় বাকি রয়েছে। এ কারণে আমাদের বার্তা খুবই স্পষ্ট। নীতিগত সিদ্ধান্তকে আমাদের দ্রুত ও পরিমাপযোগ্য করতে সকলকে এগিয়ে আসতে হবে। সাম্যভিত্তিক আর্থসামাজিক প্রবৃদ্ধির জন্য সরকার কর্তৃক 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক নির্বাচনী ইশতেহারকে 5টি মূল স্তম্ভের অধীনে সময়বদ্ধ ও নির্দিষ্ট কর্মসূচিতে রূপান্তর করা হয়েছে, যেখানে রাষ্ট্র সংস্কার, সাম্যভিত্তিক আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ভঙ্গুর অর্থনীতির পুনরুত্থান, আঞ্চলিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক সংহতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য হল সরকার ঘোষিত নির্বাচনী ইশতেহার ও 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে জাতীয় অগ্রাধিকারকে লক্ষ্যমাত্রার সাথে সংযোগ সৃষ্টি করা। সরকারের ফ্ল্যাগশিপ সামাজিক সুরক্ষা কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড এবং 1 গ্রাম ও 1 পণ্য এই কার্যক্রমসমূহ সরাসরি দারিদ্র্য বিমোচনে এসডিজি 1, ক্ষুধা মুক্তি এসডিজি 2, সুস্বাস্থ্য এসডিজি 3 এবং শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এসডিজি 8 অর্জনে ভূমিকা রাখছে। একই সাথে সাধারণ অর্থনীতি বিভাগ কর্তৃক 3টি গ্রামে পাইলট আকারে শুরু হওয়া এসডিজি ভিলেজ মডেলটি স্থানীয় পর্যায়ে এসডিজি স্থানীয়করণের একটি সফল ও অনুকরণীয় রূপরেখা তৈরি করেছে, যা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে। সম্মানিত সুধী, বাংলাদেশ এসডিজি অগ্রগতি প্রতিবেদন 2025 অনুযায়ী সামাজিক ও ভৌত অবকাঠামো খাতে কিছুটা সাফল্য অর্জন করলেও অন্যান্য খাতে অর্জন আশানুরূপ নয়। তবে এসডিজি 3, 5, 8, 10, 11 এবং 16 অর্জনের ক্ষেত্রে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। আঞ্চলিক বৈষম্য, সমগ্র যুব সমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে না পারা, জিডিপির তুলনায় 10%-এর নিচে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ, জলবায়ু ঝুঁকি এবং স্থানীয় পর্যায়ে সুনির্দিষ্ট উপাত্তের ঘাটতি আমাদের অগ্রগতিকে কিছুটা হলেও ম্লান করেছে। বাস্তবায়নে সুদৃঢ় শৃঙ্খলা ছাড়া কোনো নীতি সফল হতে পারে না। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি হলো এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের প্রধান আর্থিক চালিকা শক্তি। পরিকল্পনা বিভাগ এবং সাধারণ অর্থনীতি বিভাগ যৌথভাবে এডিবি বরাদ্দ, জাতীয় অগ্রাধিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার মধ্যে সমন্বয় বাড়ানোর চেষ্টা করছে। শুধু এডিবির আর্থিক ব্যয় ও অর্থ অবমুক্তির উপর নির্ভর না করে গুণগত ও টেকসই ফলাফল অর্জনের দিকে আমাদেরকে নজর দিতে হবে। এডিবিতে অনুমোদিত প্রতিটি প্রকল্প যেন বৈষম্য দূর করতে, জলবায়ু সহনশীলতা বাড়াতে, স্থানীয় পর্যায়ের সক্ষমতা বৃদ্ধিতে সরাসরি অবদান রাখে তা নিশ্চিত করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আগামী 3 দিনের প্লেনারি এবং বিষয়ভিত্তিক প্যারালাল সেশনগুলোতে অংশ নিতে আমি সকল সমন্বয়কারী মন্ত্রণালয়, নিট এজেন্সি এবং অংশীদারদের 3টি সুনির্দিষ্ট বিষয়ে জোর দিতে অনুরোধ জানাচ্ছি। প্রথমটি কাজের প্রাতিষ্ঠানিকরণ, দ্বিতীয়টি উপাত্ত ব্যবস্থার আধুনিকীকরণ, তৃতীয়টি অংশীদারিত্ব সম্পর্ক জোরদারকরণ। সবশেষে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলাদেশের আসন্ন সভাপতিত্ব করার সুযোগ অর্জন যেমন বিশ্বমঞ্চে আমাদের এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে, একইভাবে আমরা সবাই মিলে 2030 সালের মধ্যে একটি অন্তর্ভুক্তমূলক, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার জন্য
প্রতিজ্ঞাবদ্ধ হই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সচিব মহোদয়কে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। Thank you very much indeed, Mr. S.M. Shakil Akhtar, respected Secretary, Planning Division. সম্মানিত সুধী, এবারে বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য রাখবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি। Ladies and gentlemen, may I have the pleasure to invite Honorable State Minister for Planning, Mr. Junaid Abdur Rahim Saki, to please say a few words. সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের মঞ্চে উপবিষ্ট সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সম্মানিত সভাপতি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী, মাননীয় বিশেষ অতিথিগণ, মাননীয় মন্ত্রীবর্গ এবং বিশেষ অতিথিবর্গ, ডিস্টিংগুইশড ডেলিগেটস, আজকে সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষেপে একটি কথা বলি। 2024 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থান, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় অসংখ্য নির্যাতন মোকাবেলা করে হাজারো শহীদের রক্তে, হাজার হাজার তরুণের এবং বিভিন্ন স্তরের মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা বাংলাদেশকে একটা নতুন সম্ভাবনার জায়গায় দাঁড় করাতে পেরেছি। এই রক্তের ঋণে আমরা আবদ্ধ এবং সেই আবদ্ধ হয়েই 2026 সালে 12ই ফেব্রুয়ারি জনগণ যে ম্যান্ডেট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এই রাষ্ট্র পরিচালনার জন্য, এটা কেবল একটি সাধারণ সরকার গঠনের ম্যান্ডেট নয়। এই ম্যান্ডেট হচ্ছে একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার যে পরিকল্পনা তিনি দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে সেই ঘোষণা করেছেন। সেই পরিকল্পনার ধারাবাহিকতায় যে ইস্তেহার প্রণয়ন করেছেন তার ভিত্তিতেই জনগণ এই ম্যান্ডেট দিয়েছে। দায়িত্ব নেওয়া রাষ্ট্র পরিচালনার শুরুতেই সে কারণে ওই পরিকল্পনা এবং ইস্তেহারের আলোকে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশলগত কাঠামো পত্র তৈরি করেছে। এই কৌশলগত কাঠামো পত্র আলোকেই আমরা বাংলাদেশের বাকি সময়ে যে উন্নয়ন পরিকল্পনা সেটা গ্রহণ করতে চাই এবং তার জন্য পুনরুদ্ধার, উত্তরণ এবং পুনর্গঠনের যে কৌশল নির্ধারণ করা হয়েছে, সেই কৌশলে আমরা যাতে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধ জায়গায় যেতে পারি, সেই কৌশল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত, আমাদের সত্য স্বীকার করা দরকার এবং সেটা সাহস থাকা দরকার এবং সেইটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। কোনো রকম তথ্যের কারসাজি, ডেটার কারসাজি এটা এই সরকার করবে না এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন যে পরিসংখ্যান এবং তথ্য বিভাগ আছে তারা এই বিষয়ে প্রয়োজনীয় সংস্কার কাজ করছেন। ফরেনসিক রিভিউ থেকে শুরু করে প্রয়োজনীয় কাজগুলো করা হচ্ছে, প্রত্যেকটি ডেটা যাতে বাস্তবতার সাথে সংশ্লিষ্ট থাকে এবং আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি তার অ্যাসেসমেন্ট করতে পারি এবং আমরা আমাদের প্রয়োজনীয় কোর্স কারেকশন করতে পারি। এবং এই যে বাস্তবতা, সেই জায়গায় আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, মন্ত্রীবর্গ সহ এখানে অন্যান্য কর্মকর্তারা আছেন। এটা খেয়াল রাখা দরকার, 2025 সালে বাংলাদেশে 167 দেশের মধ্যে 114তম অবস্থানে এসছে। এটা ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কর্মসূচি এসডিজির সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছিল, সেগুলো অর্জন সত্ত্বেও এই গত অনেক ফুলঝুরি আমরা শুনেছি, কিন্তু বাস্তবত বাংলাদেশে এসডিজি অর্জনের অবস্থান কিন্তু এই জায়গায় এবং এটা এখন 110তম জায়গা আছে, যা মোটেই আমাদের কাঙ্ক্ষিত জায়গার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। $421 বিলিয়ন আমাদের এসডিজি ফাইন্যান্স গ্যাপ আছে। এই গ্যাপ, এই দীর্ঘ অর্থায়ন গ্যাপ আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং এই সব চ্যালেঞ্জ সামনে রেখেই আমাদেরকে এসডিজি অর্জনের লক্ষ্য পূরণ করতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই সরকার
যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছে এবং তার যে অর্থনৈতিক পরিকল্পনা সেটা এই এসডিজি অর্জনের সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত প্রত্যেকটি বিষয়। প্রথমত যদি আমরা হিসেব করি যে আমাদের সামাজিক সুরক্ষা খাত, সেটা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, নদী খনন, এখানে বৃক্ষরোপণ, এখানে ই হেলথ, এখানে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, কিংবা ওয়ান টিচার ওয়ান ট্যাব, কিংবা ওয়ান সিটিজেন ওয়ান নাম্বার ওয়ান ওয়ালেট, কিংবা নারীদের জন্য যে স্নাতক পর্যন্ত শিক্ষার বিস্তার, কিংবা ক্রিয়েটিভ ইকোনমি, সার্বিকভাবে আমরা প্রত্যেকটি জিনিসের দিকে তাকালে ক্রীড়াবিদদের জন্য যে ভাতা দেওয়া হয়েছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন, পুরোহিতদের জন্য যে ভাতা দেওয়া হয়েছে, প্রত্যেকটি বিষয়ে খেয়াল করলে এটা স্পষ্ট হয়ে যায় যে এই পুরো কর্মসূচিগুলো এসডিজি অর্জনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং এইটাও খেয়াল করা দরকার যে এটা কেবলমাত্র একটা আন্তর্জাতিক বাধ্যবাধকতার জন্য করা হয়নি, এটা বাংলাদেশে যে সামগ্রিক উন্নয়নের যে লক্ষ্য ঠিক করা হয়েছে, জনগণের উন্নয়ন, সবার আগে বাংলাদেশ, তাকে সবার জন্য বাংলাদেশ করা, সেই জায়গা থেকে এই উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে। এবং তার জন্য সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থানের মতো মৌলিক জায়গায় বিনিয়োগ এবং সার্বিকভাবে বিনিয়োগ নির্ভর, কর্মসংস্থানমুখী, উৎপাদনমুখী একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, তার জন্য তরুণদেরকে প্রশিক্ষণ দেওয়া, সেটা প্রযুক্তিগত দিক থেকে এবং উদ্যোক্তা হওয়ার জায়গা থেকে, এবং বাংলাদেশ যাতে ব্যাপকভাবে অর্থনীতির সম্প্রসারণের মধ্য দিয়ে আমাদের সকল মানুষের উন্নতি সাধন করতে পারে, সেই জায়গা থেকে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা পরিকল্পনা করব। আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি মন্ত্রণালয়ের সাথে বৈঠক করার চেষ্টা করছি এবং সেখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রত্যেকটি পরিকল্পনা, প্রকল্প, এইগুলোকে আমাদেরকে অবশ্যই এই নির্বাচনী ইস্তেহার এবং অর্থনৈতিক যে কৌশলপত্র 5 বছর ব্যাপী তার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এবং দ্বিতীয়ত একটা প্রোগ্রাম্যাটিক অ্যাপ্রোচ, মানে আমরা বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণ করি, কিন্তু আসলে একটা প্রোগ্রাম কিংবা একটা কর্মসূচির অধীনে যদি আমরা একগুচ্ছ প্রকল্পকে চিন্তা করি তাহলে আমরা অপটিমাম ফলাফল পাবো। কোনো একটি নির্দিষ্ট প্রকল্প সর্বোচ্চ লক্ষ্য অর্জন করতে পারে না, কিন্তু একটা কর্মসূচি তার জন্য প্রয়োজনীয় যা কিছু প্রকল্প দরকার সেইগুলোকে যদি আমরা পরিকল্পনায় সাজাতে পারি তাহলে প্রত্যেকটি বিষয়ে আমরা লক্ষ্য যেমন অর্জন করব, তেমনি 5 বছর মেয়াদে গিয়ে আমরা কি অর্জন করলাম সেটাও জাতির সামনে যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকারটা তুলে ধরতে পারবো। আশা করি প্রত্যেকটি মন্ত্রণালয় সেই বিষয়ে গুরুত্ব দিবেন, এবং গুরুত্ব এই কারণে নয় যে আমরা আবারও আন্তর্জাতিক কোনো বাধ্যবাধকতা অথবা দিন শেষে একটি প্রতিবেদন আমরা তৈরি করে দিব যে আমরা বেশ এগিয়েছি। এটা বাংলাদেশের মানুষের উন্নতির জন্য যে রাজনৈতিক অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই সরকার দাঁড়িয়েছে, সেই সরকারের সত্যিকার কার্যক্রম এবং সেই কার্যক্রমের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে আপনারা অংশ নেবেন। এবং আজকে 3টি গ্রামের যে ভিলেজ পাইলট প্রজেক্ট, এইটা যাতে সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে পারি, এই পাইলট প্রজেক্ট শেষে সেই কাজে সকলে মিলে আমরা একসাথে হব সেই আশাবাদ রেখে, এবং এই অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রীকে। Thank you, State Minister for Planning, Mr. Junaid Saki. এবারে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। Now I would like to invite the Honorable Advisor, Dr. Rashid Al Mahmood Titumir, to kindly deliver his speech. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, আজকের সভার সভাপতি অর্থ পরিকল্পনা মন্ত্রী, আজকের সভার বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী, মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মেম্বার্স অব দি ডিপ্লোম্যাটিক কোর, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সমবেত অভ্যাগতবৃন্দ, আজকের যে সভা, এই সভা কোনো আনুষ্ঠানিকতা নয়, এই সভা জবাবদিহিতার একটা উদাহরণ।
আমরা জানি বাংলাদেশের অর্থনীতি কি পর্যায়ে আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছি। আমরা যদি খেয়াল করি, বিশেষ করে এসডিজি লক্ষ্যমাত্রাগুলোর অর্জনের যে ইতিহাস, 2024 যদিও তার অধিকাংশই বানানো তথ্যে ছিল, তারপরেও সে তথ্যগুলো যদি খেয়াল করি তাহলে দেখব যে 1/5 এসডিজি মাত্র অন ট্র্যাক আছে, 35% খারাপের দিকে গেছে এবং 44% সীমাবদ্ধ অগ্রগতি সাধিত হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই রকম পরিস্থিতির থেকে উত্তরণ কিভাবে সম্ভব এবং সেটা সম্ভব কিভাবে, সেটি নিয়েই আমি 3টি কথা উল্লেখ করতে চাই। একটি হচ্ছে পরিকল্পনা, দ্বিতীয় হচ্ছে বাস্তবায়ন এবং তৃতীয় হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে আমরা কিভাবে দক্ষিণ দক্ষিণ, উত্তর দক্ষিণ এবং সর্বপ্রকার সহযোগিতার মাধ্যমে এক বিশ্ব গড়ে তুলতে চাই, যে বিশ্ব বাসযোগ্য বিশ্ব, যে বিশ্ব ভবিষ্যতের প্রজন্মের বিশ্ব, যে বিশ্ব দায়বদ্ধতার বিশ্ব। আপনারা লক্ষ্য করেছেন যে এটি করতে হলে দরকার হচ্ছে দার্শনিক ভিত্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন উল্লেখ করেন সবার আগে বাংলাদেশ, সবার জন্যে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, আর আপনারা যখন শোনেন এসডিজির মূল মন্ত্র নো ওয়ান লিভিং বিহাইন্ড, তাহলে আমাদের দেশে আমরা একটা দার্শনিক ভিত্তি অর্থাৎ সবাইকে নিয়ে যে বাংলাদেশ, তার সাথে নো ওয়ান লিভিং বিহাইন্ডের এক যোগসূত্র আছে। কিন্তু যেই যোগসূত্র ঐতিহাসিকভাবেই হয়েছে, আমরা যদি খেয়াল করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, সেখানে পরিষ্কার করে 3টি বাক্য উল্লেখ করা আছে। একটি হচ্ছে যে আমাদেরকে সমৃদ্ধির পথে যেতে হবে, তাহলে দরকার উৎপাদন এবং আমাদের দরকার স্বনির্ভরতা, এবং তার সাথে যদি উল্লেখ করেন মরহুমা বেগম খালেদা জিয়ার ভিশন 2030, তাহলে এটাকে যদি আমরা 2030 সালের সাথে মেলাই এবং পঞ্চম যে আমাদের অর্থনৈতিক কৌশল, তার মানে একটা সম্মিলন ঘটছে, যে সম্মিলন হচ্ছে সবার আগে বাংলাদেশ গঠনের। এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে 17টি যে লক্ষ্যমাত্রা আছে, যখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে তার ভিশন হচ্ছে গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র, 17টি লক্ষ্যমাত্রার এক বাক্যে এভাবেই বলা যায়। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে 17টি লক্ষ্যমাত্রা এবং 169টি যে আমাদের যে টার্গেট আছে, সেগুলোকেও যদি আপনারা ভাঙেন তাহলে পরিষ্কারভাবে, আমি সময় নিতে চাই না কারণ আমরা ইতিমধ্যেই সময়ের বাইরে গেছি, 2-3টি উদাহরণ দিতে চাই যার মাধ্যমে বোঝা যাবে যে একটা প্যারাডাইম শিফট হচ্ছে সারা পৃথিবীতে। হচ্ছে যে উপর থেকে একটা লক্ষ্যমাত্রা ভিশন দেওয়া হতো, আর আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে দেশোপযোগী, দেশ থেকে উপরের দিকে যাত্রা। এটা একটা প্যারাডাইম শিফট। আপনারা যদি খেয়াল করেন এসডিজি 1 অর্থাৎ নো পভার্টি, তাহলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সবচেয়ে কনজারভেটিভ যদি হিসাব করেন তাহলে 5 বছরে আমাদের যদি ফ্যামিলি কার্ড 41 লাখ দেওয়া যায় তাহলে দারিদ্র 5% হ্রাস পাবে। সবচেয়ে সংরক্ষণশীল হিসেবে আমরা জানি যে পতিত সরকারের কারণে দারিদ্র সবচেয়ে, যদি আপনারা সংরক্ষিত হিসাব করেন তাহলে দেখবেন 1 কোটি লোক দারিদ্র সীমার নিচে নেমে গেছে। অন্যদিকে মরহুমা বেগম খালেদা জিয়ার সময় আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের ইতিহাসে 2 কোটি মানুষ দারিদ্র্যের জাঁতাকল থেকে মুক্ত হয়েছে। আমরা যদি খেয়াল করি জিরো হাঙ্গার এসডিজি 2, তাহলে দেখবেন হচ্ছে যে আমাদের যে নিরাপদ খাদ্য, ফুড অ্যাডাল্ট্রেশন, ফুড সেলফ সাফিসিয়েন্সি, যেগুলো ম্যানিফেস্টোর 2য় অধ্যায়ে উল্লেখ করা হয়েছে এবং যেটি আমাদের 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলের 13 নম্বর বা 12 নম্বর চ্যাপ্টারে উল্লেখ করা হয়েছে। তাহলে দেখছেন যে কিভাবে নিচের থেকে দার্শনিক ভিত্তি, ভিশন এবং লক্ষ্যের মাধ্যমে এটাকে দেশোপযোগী করা হয়েছে। আমরা যদি খেয়াল করি যেটা সবচেয়ে ক্রিটিক্যাল, সেটি হচ্ছে এসডিজি 5 জেন্ডার ইকুয়ালিটি। আমরা এমন একটা সমাজ পেয়েছি কারণ পতিত সরকার এমন একটা স্বৈরতান্ত্রিক
ভয়ভিত্তিক সমাজ গড়ে তুলেছে, যার ফলে নারীর প্রতি সহিংসতা যে কোনো সময়ের থেকে বেড়ে গেছে। কারণ রাষ্ট্র যদি সহিংসতায় জড়িয়ে পড়ে তখন পরিবারেও সহিংসতা বজায় থাকে। জেন্ডার ইকুইটির ক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে নারীর ক্ষমতায়নে কতগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যদি খেয়াল করি SDG 6 অর্থাৎ হচ্ছে যে নিরাপদ পানি, তাহলে দেখব যে হচ্ছে যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে যার মাধ্যমে নিরাপদ পানি ব্যবস্থা নেওয়া হবে। এবং SDG 7 অর্থাৎ হচ্ছে যে ক্লিন এনার্জি, জাস্ট এনার্জি ট্রানজিশন। তাহলে দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, সবচেয়ে ভেঙে পড়া আমরা যেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি সেটি হচ্ছে জ্বালানি নিরাপত্তাহীনতা। এবং আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী 20% যাতে করে নবায়নযোগ্য জ্বালানির দিকে আমরা যেতে পারি, যেটা SDG 7 পূরণ হবে। SDG 8 ক্ষেত্রে আমরা জানেন মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী আপনাদেরকে উল্লেখ করবেন $1 ট্রিলিয়ন অর্থনীতি, অর্থাৎ হচ্ছে যে ডিসেন্ট ওয়ার্ক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমরা যদি খেয়াল করি দেখব হচ্ছে যে SDG 9 আপনারা দেখেন যে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বন্ধ কলকারখানা এবং নেক্সট ফ্রন্টিয়ার ইকোনমি গঠন করার জন্য, অর্থাৎ SDG 9 ইন্ডাস্ট্রি, ইনোভেশন এবং ইনফ্রাস্ট্রাকচার। আমরা লক্ষ্য করেছি যে আপনার SDG 10 অর্থাৎ হচ্ছে কিভাবে সমতা ভিত্তিক, আমরা যদি খেয়াল করি ম্যানিফেস্টোর 2য় অধ্যায়ের মূল লক্ষ্যই হচ্ছে বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ নির্মাণ। আমরা যদি খেয়াল করি SDG 11 আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, অর্থাৎ সাস্টেনেবল সিটি, এই লক্ষ্যে কিভাবে সেকেন্ডারি সিটি করা যায় এবং ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আলোকপাত করেছেন, নির্দেশনা দিয়েছেন। ক্লাইমেট অ্যাকশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের কর্মসূচি নিয়েছি, বৃক্ষরোপণ, সবুজায়ন থেকে শুরু করে। আর লাইফ বিলো ওয়াটারের ক্ষেত্রেও আমরা যেটা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে বাংলাদেশের অন্তঃস্থ থেকে যে দার্শনিক ভিত্তি এবং লক্ষ্যমাত্রা এবং ভিশনের মাধ্যমে কিন্তু আমরা এটা করছি, এবং সব দিকেই তার আসলে সারা বিশ্বব্যাপী সেই আমরা তার প্রতিফলনও দেখছি। আমরা ইতিমধ্যেই দ্বিতীয় বিষয় যেটি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে বাস্তবায়ন এবং বাস্তবায়ন। এবং ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন 180 দিনের কর্মসূচি, যেটা 16ই আগস্ট আমাদের শেষ হবে। তার মাধ্যমে দেখা যাবে 1 বছরের কর্মসূচিতে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন, এবং এটা আমরা বাস্তবায়নের ক্ষেত্রে বড় রকমের প্যারাডাইমেটিক শিফট হচ্ছে যে কিভাবে স্ট্র্যাটেজিগুলো বাস্তবায়িত হবে। এবং তৃতীয় যে বিষয়গুলো ইতিমধ্যেই আমরা আসলে আন্তর্জাতিক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচিগুলো ইতিমধ্যেই আলোচিত হচ্ছে। যেমন উদাহরণ দেয়া যেতে পারে যে হাই লেভেল পলিটিক্যাল ফোরাম, যেখানে LDCর এর বাংলাদেশ নেতা ছিল, সেখানে আমার স্টেটমেন্ট পড়ার সৌভাগ্য হয়েছে, এবং বাংলাদেশের পক্ষ থেকে LDCর পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি যে স্থানীয় ভিত্তিতে SDGর যে ক্ষেত্রে বাংলাদেশের যে অর্জনহীনতা এবং সাম্প্রতিককালের উদ্যোগের ফলে অর্জনযোগ্য, এবং সেখানে ফিসক্যাল স্ট্রেস, কারণ মিডল ইস্টের ক্রাইসিস হয়েছে, তারপরেও এই ধরনের উদ্যোগ বহুল আকারে প্রশংসিত হয়েছে, এবং তার প্রতিফলন আমরা আশা করছি যে SDG সামিট হবে 2027 সালে। বাংলাদেশ শুধুমাত্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেরই নেতৃত্ব দেবে না, এটা LDC এবং অন্যান্য জায়গার নেতৃত্বের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। অর্থাৎ হচ্ছে যে হোল অফ সোসাইটি বা আপনারা হোল অফ গভর্নমেন্ট বলেন, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আমরা লক্ষ্য করছি দি গভর্নমেন্ট দ্যাট ওয়ার্কস। আমরা এখন we are in a government that works for the people, that works for the nation, that works for international community. আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সম্মিলিত প্রয়াসে শামিল আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় অর্থ পরিকল্পনা উপদেষ্টা আপনার বক্তব্যের জন্য। Thank you very much indeed, Honorable Advisor Dr. Rashid Al Mahmood Titumir. সম্মানিত সুধী, এবারে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। Ladies and gentlemen, may I now invite our special guest, Honorable Minister, Minister of Local Government, Rural Development and Cooperatives, Mr. Mirza Fakhrul Islam Alamgir MP, to please deliver his remarks. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, সচিববৃন্দ এবং ডিপ্লোম্যাটিক মেম্বার্স অফ দ্য ডিপ্লোম্যাটিক কোর, আসসালামু আলাইকুম। আজকের এই কনফারেন্সে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত, এবং এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সুধীবৃন্দ, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটা ধ্বংসপ্রাপ্ত এবং একটা দুঃশাসনের পরে দুর্ভিক্ষ পীড়িত একটি বাংলাদেশ পেয়েছিলেন। সেই বাংলাদেশকে তিনি নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন, এবং সেই কাজের মধ্যে দিয়েই তিনি তার স্বনির্ভর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ বা একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চেয়েছিলেন। এবং এর পরবর্তীকালে আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য লড়াই, এবং 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের মানুষ যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, 2026 সালের নির্বাচনে জনগণ বিএনপিকে যে বিপুল ম্যান্ডেট দিয়েছে তা সেই স্বপ্নেরই বাস্তব প্রতিফলন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে, সবার আগে বাংলাদেশ এই দর্শনই তার মূল চালিকা শক্তি। বাংলাদেশ জাতীয়তা দলের নির্বাচনী ইশতেহার 2026-এর প্রতিশ্রুতিতে বাস্তবে রূপ দিতেই পরিণত হয়েছে 5 বছর মেয়াদী কৌশলগত অর্থনৈতিক কাঠামো, যার মূল উদ্দেশ্য রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন। এই 3 পর্বে ভঙ্গুর অর্থনীতিকে একটি সমৃদ্ধ অর্থনীতিতে রূপান্তর করা। আমার বিশ্বাস 2034 সালের মধ্যে এই $1 ট্রিলিয়ন অর্থনীতি করার যে স্বপ্ন আমরা দেখছি, তার ভিত রচিত হবে গ্রাম থেকে, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পল্লী অঞ্চলের প্রতিটি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। সম্মানিত সুধীবৃন্দ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সভা মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত উন্নয়ন তখনই টেকসই হয় যখন তা তৃণমূল থেকে শুরু হয়। আমাদের দেশের যে স্থানীয় সরকারের স্তর, তা গ্রামীণ জনগণের সবচেয়ে কাছাকাছি, অথচ বাস্তবতা হলো 2009 সালের স্থানীয় সরকার আইন অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে যে পরিমাণ আর্থিক সম্পদ হস্তান্তরের কথা বলা হয়েছিল তা এখনও বাস্তবায়িত হয়নি। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ঘাটতি পূরণ করাই আমাদের মন্ত্রণালয়ের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে রুরাল ডিজিটাল সেন্টারে রূপান্তর করা হবে, যেখানে নাগরিক সেবা থেকে শুরু করে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক অন্তর্ভুক্তি সব সেবাই এক ছাদের নিচে পাওয়া যাবে। আমরা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাসমূহকে পর্যাপ্ত বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত নিয়েছি, যাতে আঞ্চলিক বৈষম্য না বাড়ে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রামীণ অবকাঠামো ও সমবায় খাতে দুর্নীতি রোধে স্বাধীন, জবাবদিহিমূলক তদারকি ব্যবস্থা প্রবর্তন করা হবে। আমরা এমন এক স্থানীয় সরকার ব্যবস্থা করতে চাই যেখানে ক্ষমতা থাকবে জনপ্রতিনিধিদের হাতে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। সুধীবৃন্দ, আমাদের গ্রামীণ অর্থনীতি আজ এক গভীর রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। কৃষি নির্ভরতা কমছে
অকৃষি আয়ের অংশ বহু পরিবারে 60% ছাড়িয়ে গেছে। নারীরা ক্রমেই কৃষি ব্যবস্থাপনায় নেতৃত্ব দিচ্ছেন। এই লক্ষ্যে আমরা এক গ্রাম এক পণ্য, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট কর্মসূচি চালু করেছি, যেখানে প্রতিটি গ্রাম তার নিজস্ব সম্পদ, দক্ষতা ও ঐতিহ্য অনুযায়ী একটি পণ্য বেছে নিয়ে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সম্পূর্ণ মূল্য শৃঙ্খল গড়ে তুলবে। কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে আমরা ভর্তুকি নির্ভর যন্ত্র বিতরণ থেকে সরে এসে সেবাভিত্তিক মডেলে যাচ্ছি, যাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ পান। গ্রামীণ অকৃষি খাত, যা ইতিমধ্যে গ্রামীণ পারিবারিক আয় প্রায় 40-45% যোগান দেয়, তাকে সুনির্দিষ্ট কর্মসূচির আওতায় কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুধীবৃন্দ, সমবায় আন্দোলন এদেশের গ্রামীণ অর্থনীতির একটা প্রাণ শক্তি ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সমবায় আন্দোলন আমাদের সেইভাবে গড়ে ওঠেনি। আমরা নতুন করে একে সচল করতে চাই। সমবায় নিবন্ধন ও অর্থায়ন প্রক্রিয়া সহজ করে গ্রামীণ উদ্যোক্তাদের জন্য বাধা দূর করা হবে। তার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে একটি জাতীয় ডিজিটাল সমবায় নিবন্ধন ব্যবস্থা গড়ে তোলা হবে, যা কিনা নির্বাচনী ইশতেহারে আমাদের দেওয়া গ্রামীণ সমবায় পুনরুজ্জীবনের অঙ্গীকারী বাস্তবায়ন। জাতিসংঘের 2030 এজেন্ডা বাস্তবায়নের প্রতি আমাদের সরকারের দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ, কিন্তু আমি বিশ্বাস করি এসডিজি অর্জনের প্রকৃত পরীক্ষা হয় জাতীয় নীতিতে নয়, গ্রামের মাটিতে। জাতীয় পর্যায়ে নির্ধারিত 39+1 অগ্রাধিকার লক্ষ্যমাত্রাকে স্থানীয়করণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসডিজি গ্রাম কর্মসূচি সেই স্থানীয়করণের একটি বাস্তব মডেল, যেখানে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এক গ্রাম এক পণ্য সরকারের প্রতিটি ফ্ল্যাগশিপ কর্মসূচিকে একই ছাতার নিচে এনে আমরা দেখাতে চাই যে একটি গ্রামই কীভাবে সবকটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের একটি কার্যকর একক হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের একটি পরিকল্পনা আছে, তাই আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে গ্রামের একজন কৃষক, একজন জেলে, একজন তাঁতি কিংবা একজন গৃহিণী প্রত্যেকেই রাষ্ট্রের উন্নয়নের অংশীদার হবেন। উপকারভোগী মাত্র নয়, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার, যেখানে প্রতিটি টাকার হিসাব থাকবে জনগণের কাছে। আমি আশা করি এই জাতীয় সম্মেলন থেকে যে চিন্তা ও দিক নির্দেশনা বেরিয়ে আসবে তা সরকার ঘোষিত কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নে আমাদের আরও শক্তিশালী করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এই যাত্রায় সব মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী বেসরকারি খাত, নাগরিক সমাজ ও সর্বোপরি তৃণমূলের জনপ্রতিনিধিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত। আসুন আমরা সবাই মিলে গ্রাম থেকে শুরু করে একটি সমৃদ্ধ, ন্যায্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। Thank you, Honorable Minister Mirza Fakhrul Islam Alamgir. এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় মন্ত্রী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। স্যারকে বক্তব্যের জন্য বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, may I respectfully invite the Honorable Minister for Finance and Planning, Mr. Amir Khosrow Mahmood Chaudhary MP, to deliver his chair's address. Bismillahirrahmanirrahim. মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, আমার সহকর্মীবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুধী মণ্ডলী, এই জাতীয় সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন 2030 সাল অতি সন্নিকটে এবং এসডিজি অর্জনে
আমাদের সামনে সময় সীমিত। এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অর্জন এখনও মিশ্র। কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, তবে বেশ কিছু লক্ষ্যমাত্রায় আমরা পিছিয়ে আছি। এই বাস্তবতা থেকেই এই সরকার একটি সুস্পষ্ট, সময়াবদ্ধ, টাইম বাউন্ড পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। সরকারের এসডিজি অভিযাত্রা কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়, এটি সরাসরি সরকারের নির্বাচন ইশতেহারের সাথে সংযুক্ত। ইশতেহারের প্রায় ৭৩% অঙ্গীকার সরাসরি এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সংযুক্ত, আর বাকি ২৭% প্রাতিষ্ঠানিক সংস্কার ও সহায়ক নীতিমালার মাধ্যমে পরোক্ষভাবে এলজিডির সাথে সম্পর্কিত। অর্থাৎ এই ইশতেহার শুধুমাত্র একটি রাজনৈতিক দলিল নয়, এটি সচেতনভাবেই এসডিজি বাস্তবায়নের কৌশল হিসাবে প্রণীত হয়েছে। এই ইশতেহারের ভিত্তিতে পরিণত হয়েছে 5 years স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, যার সুস্পষ্ট লক্ষ্য রাষ্ট্র ও অর্থনীতি সংস্কার, সমতাভিত্তিক আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, আঞ্চলিক সুষম উন্নয়ন এবং ধর্ম সংস্কৃতি সংহতি। এই 5টি স্তম্ভের প্রতিটি 17টি এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সংযুক্ত। উপস্থিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের 1 মাসের মধ্যেই যে ফ্ল্যাগশিপ উদ্যোগটি চালু হয়েছে তা হলো ফ্যামিলি কার্ড কর্মসূচি। ব্যক্তি নয়, পরিবারেই উন্নয়নের মূল একক। এই দর্শনের উপর ভিত্তি করে প্রকৃত দরিদ্র পরিবারসমূহকে চিহ্নিত করে প্রতি মাসে ২৫০০ টাকা করে সরাসরি পরিবারের নারী সদস্যদের নামে G2P সরকার থেকে সরাসরি জনগণের কাছে পদ্ধতিতে প্রদান করা হচ্ছে, যা প্রচলিত সামাজিক নিরাপত্তা ভাতার তুলনায় প্রায় 3 গুণ বেশি। এই অর্থ বছরে ৪১ লক্ষ পরিবারকে এই কার্ডের আওতায় আনতে বাজেটে ১৪,৫০০ কোটি টাকা ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে এটিকে ইউনিভার্সাল সোশ্যাল আইডি কার্ড এর রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড, স্বাস্থ্য খাতে হেলথ কার্ড এবং তৃণমূল অর্থনীতিকে শক্তিশালী করতে 1 ভিলেজ 1 প্রোডাক্ট কর্মসূচি চালু করা হয়েছে। ইতিমধ্যে পাইলটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। প্রতিটি সরাসরি দরিদ্র বিমোচন, ক্ষুধামুক্ত ও নারীর ক্ষমতায়নের এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সম্পর্কিত। ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি বর্তমান সরকার চলমান প্রকল্পসমূহের উদ্দেশ্য এবং কার্যক্রমে সুনির্দিষ্ট পরিবর্তন এনে এসডিজি বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য আনয়ন করছে। এছাড়া নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও এসডিজি বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, সরকার গঠনের পর দ্বিতীয় একনেক সভাতেই সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে একটি কার্যকর নগর প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য এক্সপান্ডিং অ্যাক্সেস টু ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার ফর দ্য আরবান পপুলেশন প্রকল্প অনুমোদন করা হয়েছে, যা এসডিজি
লক্ষ্যমাত্রা 3-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ শীর্ষক চলমান একটি প্রকল্পের কার্যক্রমে পরিবর্তন এনে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাংলা স্ক্রিন রিডার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইশারা ভাষা সফটওয়্যার, নৃগোষ্ঠী ভাষার ফ্রন্ট কিবোর্ড সফলভাবে উন্নয়ন করা হয়েছে ও যা এসডিজি লক্ষ্যমাত্রার 10-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এসডিজি লক্ষ্যমাত্রার মূল মন্ত্র লিভ নো ওয়ান বিহাইন্ড, যা কাউকে পিছনে ফেলে নয়। এই বার্তাটিকে ধারণ করেই বর্তমান সরকার তার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা রাষ্ট্র গঠনের দর্শন, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং 2023 সালের 31 দফা সংস্কার এজেন্ডা, এই ধারাবাহিকতার উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী উই হ্যাভ এ প্ল্যান অঙ্গীকার এবং জুলাই জাতীয় সনদ পরিণত হয়েছে। বিএনপির সামগ্রিক রাজনৈতিক দর্শন, গণতান্ত্রিক সুশাসন, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, অর্থনীতির গণতন্ত্রায়ন এবং অন্তর্ভুক্তমূলক প্রবৃদ্ধি, এই সব কিছুই এসডিজির লিভ নো ওয়ান বিহাইন্ড নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এসডিজি হচ্ছে আমাদের, it is আমাদের at the heart of the present government policy, এবং এটার এক্সিকিউশন হচ্ছে is at the front and center of execution. এখানে সোশ্যাল ইনক্লুশন, এখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এখানে পলিটিক্যাল ইনক্লুশন, সব কিছুকে বিবেচনায় লিভ নো ওয়ান বিহাইন্ড যে স্লোগানটি আছে সেটাকে ধারণ করা হয়েছে। একটি দীর্ঘদিনের রাজনৈতিক দর্শনকে এটা আমরা পরিমাণযোগ্য উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করেছি মাত্র। সরকারের এই উন্নয়ন দর্শন নূতন কিছু নয়। বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে বাস্তবায়িত নারী শিক্ষা, 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা, ফুড ফর ওয়ার্ক সহ ফুড ফর এডুকেশন, বিভিন্ন কর্মসংস্থান নির্ভর খাদ্য নিরাপত্তা কর্মসূচি সেই সময়ে দরিদ্র ও দুর্যোগ প্রবণ জনগোষ্ঠীর জন্য একটি মানবিক ভিত্তি তৈরি করেছিল। আজকের সরকার সেই ভিত্তির উপর দাঁড়িয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে ফ্যামিলি কার্ডের সাথে সমন্বিত করে একটি আধুনিক ডিজিটাল জীবন চক্রভিত্তিক সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তুলছে। সুধীমণ্ডলী, গত 6 মাসে অর্থাৎ ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠনের সময় থেকে আমরা কথাই নয়, সেটা কাজে প্রমাণ করছি। সরকার গঠনের প্রথম 100 দিনের মধ্যেই হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় প্রায় 100% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। ফ্যামিলি কার্ডের প্রথম পাইলট পর্যায়ে 60,000-এর বেশি নারী ইতিমধ্যে ভাতা পাচ্ছেন। আমরা জুলাই 26 হতে জুন 31 মেয়াদে 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। এই কাঠামো আমাদের জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন
লক্ষ্যমাত্রা এসডিজি সঙ্গে সমন্বিত করেছে। দারিদ্র্য বিমোচন, সর্বজনীন সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যগত সেবা, জেন্ডার সমতা, জলবায়ু সহনশীলতা এবং সুশাসন এসডিজির এই মূল অগ্রাধিকারগুলোকেই আমাদের সংস্কার ও উন্নয়নের 5 স্তম্ভের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা এবং এসডিজি বাস্তবায়নে অর্জিত অগ্রগতি সুসংহত করতে আমরা পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন 3R কৌশল গ্রহণ করেছি, যার মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কাঠামোগত রূপান্তর সবকিছু একটি সুসংহত পথ নকশায় বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। জাতীয় বাজেটে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ প্রতিটি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার হার উভয়ই বাড়ানো হয়েছে। আগামী অর্থবছরে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 34,50,000 থেকে বাড়িয়ে 38 লক্ষে উন্নীত, মাসিক ভাতা 900 থেকে বাড়িয়ে 1000 টাকার প্রস্তাব করা হয়েছে ইতিমধ্যে, যার কাজ শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত, সেবায়েতদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে আমরা স্বল্প আয়ের ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ, বেসরকারি খাতে পেনশন সুবিধা সম্প্রসারণ, এতিমদের জন্য সহায়তা, ইনফরমাল সেক্টরের শ্রমিকদের জন্য সুরক্ষা কার্যক্রম, মিড ডে মিল কার্যক্রম সম্প্রসারিত প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে সর্বজনীন সামাজিক সুরক্ষা কাভারেজ দিকে এগিয়ে যাওয়ার সুস্পষ্ট অঙ্গীকার করেছি, যা এসডিজি মূলমন্ত্র লিভ নো ওয়ান বিহাইন্ড বাস্তবায়ন আমাদের প্রতিশ্রুতির একটি বাস্তব প্রমাণ। এখানে লিভ নো ওয়ান বিহাইন্ডের আওতায় আমরা একটি নতুন ভাবনা এনেছি আমাদের অর্থনীতিতে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি। অর্থাৎ সোশ্যাল সেফটি নেটের মধ্যে যে লোকগুলো সেফটি নেটের বাইরে অনেক দিন থেকে গেছে, যাদেরকে আমরা অর্থনীতির মূলধারায় আনতে পারি নাই, যেমন আমাদের স্পোর্টস ইকোনমি, আমাদের সাংস্কৃতিক ইকোনমি, আমাদের আর্টিজানস যারা আছে গ্রামে গঞ্জে যারা আছে, তারা সবাই অ্যাকচুয়ালি মূল অর্থনীতিকে আমরা তাদেরকে আনতে পারি নাই। ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে আমরা সবার জীবনযাত্রার মানের আগামী দিনে তাদের জন্য একটা প্রকল্প, বিশাল প্রকল্প গ্রহণ করেছি, যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এখানে লিভ নো ওয়ান বিহাইন্ড যে কথাটা আছে, সেখানে কিন্তু আমরা কাউকে বাদ দিচ্ছি না। এমনকি সংস্কৃতি কর্মী, এমনকি থিয়েটারের মেকআপ ম্যানের কথা এখানে আমরা ভেবেছি, লাইটম্যানের কথা ভেবেছি, সংস্কৃতি থিয়েটারে যারা অ্যাক্টিং করে তাদের কথা ভেবেছি, আমাদের পল্লী, আমাদের গ্রামে যারা গীতিকার আছে, গান গায়, আমাদের যে সংস্কৃতির, এগুলোকে আমরা কোনোদিনই মনিটাইজ করতে পারিনি। এগুলোকে আমরা মনিটাইজ করে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে চাই। আমাদের যে ক্রিয়েটিভ ইকোনমি, আমাদের যারা আর্টিজান আছে গ্রামে গঞ্জে, তারা কিন্তু তাদের জায়গায় রয়ে গেছে, তারা কিন্তু কেউ গ্র্যাজুয়েট করতে পারেনি। আমরা কিন্তু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিতে যাচ্ছি, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট দিতে যাচ্ছি, আমরা তাদেরকে তাদের প্রোডাক্টগুলোকে ব্র্যান্ডিং করার চেষ্টা করছি, তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, তারা যাতে তাদের প্রোডাক্টগুলো ট্রেডেবল গুডস হিসাবে বিশ্বের সামনে আমরা তুলে ধরতে পারি, এবং তাদের প্রোডাক্ট যাতে অ্যামাজন, ইবে এর মাধ্যমে গ্লোবালি তারা বিক্রি করতে পারে। এবং এই লোকগুলো সবাইকে আমরা ক্রিয়েটিভ ইকোনমির আওতায় নিয়ে আসছি ইনশাআল্লাহ। এবং
ইতিমধ্যে শীতলপাটি গ্রাম, ইতিমধ্যে শতরঞ্জি গ্রাম এবং আমাদের যারা অন্যান্য যারা তাঁতিরা আছে তাদেরকে যেইগুলো প্রোডাক্ট আছে আমরা সিলেক্ট করে সবাইকে ক্রিয়েটিভ ইকোনমির আওতায় ইনশাআল্লাহ নিয়ে আসছি। মাননীয় অতিথিবৃন্দ, এসডিজি অর্জনের বাকি সময় খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমাদের পরিকল্পনা সুস্পষ্ট এবং আমাদের অঙ্গীকার সুদৃঢ়। এই সম্মেলন সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, নাগরিক সমাজকে একই প্ল্যাটফর্মে এনে একই লক্ষ্যে আমরা কাজ করার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করতে যাচ্ছি। এখানে আমি ক্রিয়েটিভ ইকোনমির কথা যখন বলছিলাম তখন কিন্তু সরকার এখানে একা কাজ করছে না। সরকারের সাথে ব্যক্তি খাত, সরকারের সাথে এনজিও সবাই আমরা পার্টনারশিপের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি, যাতে দেশের সকলকে, এটা ডেলিভারি খুবই কঠিন, সরকার সবসময় ডেলিভার করতে পারে না, এই জন্য ডেলিভারির জন্য আমরা সকলকে সম্পৃক্ত করছি এখানে। আমি আশা করি এই 3 দিনের আলোচনা থেকে আমরা একটি বাস্তব ভিত্তিক কার্যকর পথ নকশা পাব, যা আমাদের ইশতেহার, আমাদের যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আছে এটাকে এসডিজি এবং এই সব কিছুকে অভিন্ন লক্ষ্যে সমন্বিত করবে বলে আমি বিশ্বাস করি। সবশেষে শত ব্যস্ততার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ উপস্থিতির জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ সকল ও সম্মেলনের আয়োজক জিইডি, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, জিআইইউ, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, মাননীয় মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। Thank you very much indeed, Chairperson of the inaugural ceremony, Honorable Minister, Minister of Finance and Planning, Mr. Amir Khusro Mahmood Chaudhary, MP. সুধীবৃন্দ, এবার আমরা আজকের উদ্বোধনী অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে উপনীত হয়েছি, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি। Distinguished ladies and gentlemen, it is my profound honor to invite the chief guest of this inaugural session, Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Mr. Tariq Rahman MP, to kindly deliver his address and share his valuable vision and guidance.